হাই হ্যালো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বিয়ার্ড বায়োলজি। আমি গৌরব এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এ কমপ্লিট প্যাকেজ অফ ফিউচার স্কোপ অফ ভেটেরিনারি প্রফেশন। ঠিক আছে, যে একজন ছাত্র বা ছাত্রী সে বিভিএসসি করার পর তার কাছে কি কি ফিউচার অপরচুনিটিস থাকে, তার স্যালারি কি হতে পারে, তার কাছে কি কি গভর্নমেন্ট জব অপরচুনিটিস আছে, তার কাছে কি প্রাইভেট জব অপরচুনিটিস আছে, সবগুলো বিষয় নিয়ে ডিটেলসে ডিসকাস করব আমরা আজকের ভিডিওতে। আমি জানি যে তোমরা নিট এক্সামিনেশন দিয়েছো এবং তোমরা এখন রেজাল্টের জন্য ওয়েট করছো, কিন্তু তারপরে তোমরা ভাবছো যে সামহাও যদি তোমাদের স্কোর কাট অফ পর্যন্ত পৌঁছতে না পারে, অর্থাৎ এমবিবিএস কাট অফ যদি ক্রস করতে না পারে, তাহলে তোমরা কোন প্রফেশন চুজ করতে পারো। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মাথার মধ্যে কোনো না কোনো জায়গাতে ভেটেরিনারি কথা তোমরা ভাবছো, এবং আমি অবশ্যই বলবো হ্যাঁ, অবশ্যই ভেটেরিনারি একটা ভালো এবং একটা দুর্দান্ত প্রফেশন যেখানে তোমরা যেতে পারো, যেখানে একটা হিউজ ফিউচার স্কোপ রয়েছে। সো আজকের ভিডিওতে আমরা সবগুলো বিষয় নিয়ে আমরা একদম ডিটেলসে ডিসকাস করব। তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং তার পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখো, একজন ছাত্র বা ছাত্রী সে বিভিএসসি কমপ্লিট করার পর সে হায়ার স্টাডি করতে পারে, অর্থাৎ যাকে আমরা বলি এমভিএসসি, অর্থাৎ মাস্টার্স ইন ভেটেরিনারি সায়েন্স। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখি যে একজন এমভিএসসি স্কলারের কাছে দুটো চয়েস থাকে। সে ভেটেরিনারি সায়েন্সের উপর পিজি করতে পারে, না হলে সে অ্যানিমাল সায়েন্সের উপর পিজি করতে পারে। ঠিক আছে, মাস্টার্স করার ক্ষেত্রে দুটো স্ট্রিম রয়েছে, একটাকে বলি আমরা ভেটেরিনারি সায়েন্স এবং আরেকটাকে বলি আমরা অ্যানিমাল সায়েন্স। ভেটেরিনারি সায়েন্সের আন্ডারে ভেটেরিনারি অ্যানাটমি, ভেটেরিনারি মাইক্রোবায়োলজি, ভেটেরিনারি প্যাথোলজি, ফার্মাকোলজি, পাবলিক হেলথ, ভেটেরিনারি প্যারাসাইটোলজি, ভেটেরিনারি মেডিসিন, ভেটেরিনারি সার্জারি অ্যান্ড রেডিওলজি, ভেটেরিনারি গাইনোকোলজি, এই সকল ডিপার্টমেন্টগুলোতে আমরা আমরা পিজি করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের প্রফেশনাল স্কিল অনেক গুণ বেড়ে যায় যখন সে এমবিএসসি পারসিউ করে। তাছাড়াও রয়েছে অ্যানিমাল সায়েন্স। ঠিক আছে, অ্যানিমাল সায়েন্স এর আন্ডারে আমার কাছে যে সকল সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে এলপিএম, লাইভস্টক প্রোডাকশন ম্যানেজমেন্ট, যেখানে ফার্ম ম্যানেজমেন্টের উপর গুরুত্ব আরোপ করা হয়। অ্যানিমাল সায়েন্সের আন্ডারে আমাদের হাতে রয়েছে এলপিটি, অর্থাৎ লাইভস্টক প্রোডাকশন টেকনোলজি, যেখানে অ্যানিমাল সোর্স থেকে আমরা যে সকল খাবারগুলো পাই, যেমন দুধ, মিট, তারপরে আমরা পাচ্ছি ডিম, এগুলোকে কিভাবে প্রসেসিং করা যায়, প্রসেসিং এর মাধ্যমে কিভাবে আরো ভালো ভালো বেটার ফুড অপশনস গুলো তৈরি করা যায়। যেমন সিম্পল ভাবে বলতে গেলে আমরা যেভাবে দুধ থেকে দই তৈরি করি, দুধ থেকে মিষ্টি, রসগোল্লা, এগুলো তৈরি করার যে প্রসেস, এগুলো সম্পর্কে আমাদেরকে সেখানে হায়ার স্টাডি করানো হয়। তার পাশাপাশি রয়েছে অ্যানিমাল নিউট্রিশন, তারপরে এজিবি, অ্যানিমাল জেনেটিক্স এন্ড ব্রিডিং, অ্যানিমাল এক্সটেনশন এডুকেশন, ফিজিওলজি, এগুলো এগুলো কিছু ডিপার্টমেন্ট রয়েছে আমার কাছে অ্যানিমাল সায়েন্স এর আন্ডারে। তারপর চলে আসি আমরা পয়েন্ট নাম্বার 2, যেটা হচ্ছে গভর্নমেন্ট জব অপরচুনিটিস ফর ভেটেরিনারি ডক্টর। সেক্ষেত্রে একজন ভেটেরিনারি ডক্টর ভিভিএসসি করার পর তার কাছে এই হিউজ স্কোপ অফ গভর্নমেন্ট জব রয়েছে তার হাতে। এবং সত্যি কথা বলতে গেলে তুমি যদি চাও যে ইন ফিউচার একটা গভর্নমেন্ট জব অপরচুনিটি সুনিশ্চিত করতে, তাহলে এখনো সময়টা হচ্ছে বেস্ট সময় বিভিএসসি জয়েন করার জন্য। কারণ একটা স্টাডিতে বলা হয় যে আগামী 6 বছরের মধ্যে অর্থাৎ 2026 এর মধ্যে ভেটেরিনারি জবের গভর্নমেন্ট জব অপরচুনিটিস 26% ইনক্রিজ করবে। অর্থাৎ বলতে পারো যে আগামী 10 বছরের পর্যন্ত ভেটেরিনারি গভর্নমেন্ট জব অপরচুনিটিস অনেক রয়েছে। আসলে তার কারণটা হচ্ছে এইরকম যে গভর্নমেন্ট সেক্টরগুলোতে ভেটেরিনারি ডক্টরের চাহিদা এখন অনেক বেশি, অনেক ভ্যাকেন্ট সিট রয়েছে, এবং সেগুলো আগামী 6 কিংবা 7 8 9 10 বছরের মধ্যে সেগুলো চাহিদাগুলো সেগুলো পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তারপর কন্ডিশনটা হবে যে এইরকম যে তখন আর ভেটেরিনারি জব থাকবে না। সো এখনের সময়টা তোমার কাছে বেস্ট টাইম টু চুজ দ্য ভেটেরিনারি প্রফেশন। দেখো, গভর্নমেন্ট জব অপরচুনিটি যদি বলি, আমরা দেখি যে স্টেট গভর্নমেন্ট হসপিটালের আন্ডারে ভেটেরিনারি সার্জন হিসেবে তুমি গভর্নমেন্ট জবে জয়েন করতে পারো। তাছাড়া স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ফুড সেফটি অফিসার হিসেবে তুমি জয়েন করতে পারো। তাছাড়া স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য একটা হিউজ স্কোপ রয়েছে, এবং সেক্ষেত্রে স্যালারি কি হতে পারে ইউ ক্যান ইমাজিন। যে একজন সিভিল সার্ভিস অফিসারের স্যালারি কি হয় সেটা তুমি খুব ভালো করেই জানো।
দেখো, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসারের পদে জয়েন করার জন্য আমাদেরকে স্টেট পিএসসি দিতে হবে, অর্থাৎ স্টেটের আন্ডারে যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে তোমাকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে এক্সাম দিতে হবে। তুমি যদি ত্রিপুরা ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে তোমাকে এক্সাম দিয়ে সেখানে ঢুকতে হবে। তাছাড়াও সমগ্র ভারতবর্ষের লেভেলে যদি আমরা চিন্তা করি তাহলে সেখানে রয়েছে আমার ইউপিএসসি ক্লিয়ার করে তোমরা আইএএস আইপিএস অফিসার পদেও তোমরা সেক্ষেত্রে জয়েন করতে পারো। তাছাড়া রয়েছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ডেয়ারি ইন্সট্রাক্টর, ভেটেরিনারি ইন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তারপরে স্লটার হাউস, এগুলোতে প্রচুর পরিমাণে গভর্নমেন্ট জব অপরচুনিটিস রয়েছে। দেখো, তাছাড়া আরো অন্যান্য অনেক গভর্নমেন্ট জব অপরচুনিটিস রয়েছে, সবকিছু নিয়ে আমি ডিসকাস করতে পারছি না। তুমি যদি প্রফেশনে জয়েন করো তারপর সেগুলো সম্পর্কে তুমি জানতে পারবে। তারপর চলে আসি পয়েন্ট নাম্বার 3, যেখানে আমরা ডিসকাস করব একাডেমিক্স অ্যান্ড রিসার্চ। সেক্ষেত্রে বিবিএসসি করার পর এমভিএসসি করাটা মাস্ট। ঠিক আছে, তুমি বিবিএসসি করার পর তুমি অ্যানিমাল সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্সের উপর তুমি এমভিএসসি করলে, এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এখন এমভিএসসির পর তোমাকে পিএইচডি করাটা খুবই এসেনশিয়াল হয়ে গেছে। দেখো, একটা তথ্য তোমাদেরকে বলে রাখি যে 2021 এর জুলাই মাসের পর 2021 সালের জুলাই মাসের পর থেকে একজন এমভিএসসি স্কলারের জন্য পিএইচডি ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ এমভিএসসি করলে তোমাকে পিএইচডি করতেই হবে। তারপর এমভিএসসি করার পর পিএইচডি করার পর তারপর তুমি যদি কিছু ইন্ডিয়ান ন্যাশনাল লেভেলের কিছু এক্সাম ক্লিয়ার করতে পারো, যেমন ইউজিসি নিট এনইটি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট প্লাস নেট স্ল্যাট এক্সামগুলো, তাছাড়াও তুমি যদি ইউজিসি গেট এক্সাম কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি সমগ্র ভারতবর্ষের কিছু হাই লেভেলের ন্যাশনাল ইনস্টিটিউশন, যেগুলো আইভিআরআই, এনডিআরআই, এইমস, আইআইটি, এনআইটি, ডিআরডিও, এগুলোতে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারো, রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে জয়েন করতে পারো, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারো, এসআরএফ, জেআরএফ, এই সকল পদগুলোতে তুমি সেখানে জয়েন করতে পারো, তুমি যদি এগুলো কোয়ালিফাই করতে পারো। আমি আরেকবার বলে দিই যে এমবিএসসি তোমাকে করতেই হবে, পিএইচডি মাস্ট করতে হবে। তারপর তুমি যদি ইউজিসি নেট স্ল্যাট ক্লিয়ার করো, গেট এক্সামিনেশন যদি ক্লিয়ার করো, তাহলে দেখা যায় যে তোমার কাছে অনেকগুলো সুযোগ খুলে যাবে। তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বিভিন্ন ভেটেরিনারি কলেজে যুক্ত হতে পারো, কিংবা অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে তুমি সেক্ষেত্রে রিসার্চ সায়েন্টিস্ট, রিসার্চ স্কলার, এসআরএফ, জেআরএফ হিসাবে তুমি সেক্ষেত্রে জয়েন করতে পারো। তাছাড়া এখনের যুগে এমবিএসসি দের কাছে বিদেশে গিয়ে, অর্থাৎ দেশের বাইরে গিয়ে পিএইচডি করারও একটা বড় স্কোপ খুলে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ভালো স্কলারশিপও পাবে। দেখো, যেমন সমগ্র ওয়ার্ল্ডের মধ্যে কিছু টপ মোস্ট ভেটেরিনারি ইউনিভার্সিটি আছে, যেমন আরবিসি রয়্যাল ভেটেরিনারি কলেজ, ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে যেটা পড়ে। আরেকটা রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইউসিডি, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, তারপর রয়েছে কর্নেল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ এডিনবার্গ। এগুলো হচ্ছে এমন কিছু ইউনিভার্সিটি যেগুলো ভেটেরিনারি এমবিএসসি স্কলারদের জন্য পিএইচডি সরবরাহ করে থাকে, এবং সেক্ষেত্রে তুমি যদি তাদের এক্সাম ক্লিয়ার করতে পারো তাহলে তুমি সেক্ষেত্রে অনেক ভালো স্কলারশিপও পাবে। সেক্ষেত্রে আমাদের জন্য, একজন ছাত্র বা ছাত্রীর জন্য দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার জন্য আমাদের আর্থিক সাহায্য হয়। তারপর চলে আসি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, দেখো, এটা হচ্ছে আমরা বলতে পারি একটা নিউ জেনারেশন আইডিয়া অফ ভেটেরিনারিয়ান। ঠিক আছে, এটা শুধু ভেটেরিনারিয়ানদের জন্য না, বিডিএস দের জন্য, প্লাস এমবিবিএস দের জন্য, ভেটেরিনারিদের জন্য, সব ধরনের কোর্সের জন্যই এখন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনটা একটা নতুন একটা দিগন্ত খুলে দিয়েছে, যাকে আমরা বলি, এটাকে বলা হয় এমবিএ, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সেক্ষেত্রে কিছু ভারতবর্ষের কিছু লিডিং ইনস্টিটিউশন রয়েছে, যেমন আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট, এফএমএস, ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, তারপর রয়েছে আইআরএমএ, ইনস্টিটিউশন অফ রুরাল ম্যানেজমেন্ট আনন্দ। এইগুলো কিছু ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আমাদের জন্য এমবিএ সাপ্লাই করে থাকে। আমরা চাইলে সেই সকল টপ মোস্ট ইউনিভার্সিটি থেকে আমরা এমবিএ করতে পারি। হ্যাঁ, এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে যে হ্যাঁ দাদা, এমবিএ করার পর একজন ভেটেরিনারির কাছে কি ফিউচার স্কোপ থাকতে পারে? সে অ্যাকচুয়ালি ভেটেরিনারি পড়লো, সে অ্যানিমেলদের চিকিৎসা করার জন্য, এখন তুমি বলছো সে যাবে বিজনেসে। হ্যাঁ, আসলে আমি বলি, এমবিএ করার পর আমাদের কাছে অনেক বিজনেস অপরচুনিটিস খুলে যায়।
কারণ একজন ভেটেরিনারি প্রফেশন, তার কাছে ভেটেরিনারি সাপোর্ট জানা থাকে, তার কাছে অলরেডি স্কিল ডেভেলপ থাকে যে সে কিভাবে একটা ফার্ম ম্যানেজমেন্ট করতে পারে, সে কিভাবে একটা পোলট্রি ফার্ম খুলতে পারে, সে কিভাবে একটা মিল্ক প্রোডাকশন হাউস খুলতে পারে, মিল্ক প্রসেসিং হাউস সে খুলতে পারে, সেগুলো তার কাছে একটা নলেজ থাকে। সেক্ষেত্রে সে যদি চায় সে নিজের একটা ওন বিজনেস সে খুলতে পারে, যাকে আমরা সহজ ভাষায় বলি এন্টারপ্রেনিয়রশিপ বা এগ্রিপ্রেনিয়রশিপ। ঠিক আছে, এই সকল লিডিং ইনস্টিটিউশন যেগুলো আছে, IIM, FMS, তারপরে IRMA, তারা MBA ইন এগ্রিকালচারাল বিজনেসের উপর অনেক কোর্স তারা প্রোভাইড করে থাকে। যে সকল কোর্সগুলো করার পর তোমার মধ্যে একটা স্কিল ডেভেলপড হয়ে যায়, তোমার মধ্যে একটা মেন্টাল এবিলিটি ডেভেলপড হয়ে যায় যে তুমি কিভাবে নিজের একটা বিজনেস খুলতে পারো। দেখো, তুমি কি করবে কি না করবে সেটা ডিপেন্ড করে তোমার অ্যাটিটিউডের উপর। আমি এত সময় ধরে যে সকল গভর্নমেন্ট জব অপরচুনিটিস ডিসকাস করলাম, যেমন তুমি যেতে পারো বিভিন্ন গভর্নমেন্ট জব রয়েছে, তুমি যেতে পারো অ্যাডমিনিস্ট্রেশনে যেতে পারছো। সো তুমি কোথায় যাবে, কি করবে, সবকিছু ডিপেন্ড করে তোমার পার্সোনালিটির উপর, তোমার কি কি অ্যাবিলিটিস আছে, তোমার উইকনেস, তোমার স্ট্রেংথ, এবং তার পাশাপাশি তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ কি আছে। এখন সাপোজ মনে করো তুমি বিবিএসসি করলে এবং বিবিএসসি করার পর তুমি ভাবছো যে তুমি একটা প্রাইভেট ক্লিনিক খুলবে, সেক্ষেত্রে অবশ্যই তোমার একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতে হবে। তার পাশাপাশি তোমার একটা সোশ্যাল রিলেশনশিপের উপরে ম্যাটার করে। যে সকল ভেটেরিনারি ডক্টরদের সোশ্যাল রিলেশনশিপ, পাবলিক স্পিকিং স্কিল ভালো থাকে, পাবলিক রিলেশনশিপ ভালো থাকে, তাদের কাছে অনেক বেশি পরিমাণে পেশেন্ট এক্সপোজিউর হয়। সে যখন পড়াশোনা করার পর দেশে ফিরে আসে, অর্থাৎ শহরে ফিরে আসে, তখন তার কাছে যদি ভালো পাবলিক স্পিকিং স্কিল থাকে, ভালো পাবলিক রিলেশন স্কিল থাকে, তাহলে সে অনেক বেশি পেশেন্টের সংস্পর্শে যেতে পারে। কারণ মানুষ আসে তার কাছে যে ভেটেরিনারি ট্রিটমেন্ট করার জন্য। ঠিক আছে, তাছাড়া তোমার পেশেন্ট কি রয়েছে, তোমার সাইকোলজিক্যাল স্টেট কি রয়েছে, তুমি কি চাইছো, তোমার অ্যাম্বিশন কি রয়েছে, তুমি কি করতে চাইছো সোসাইটির জন্য, তার উপরও ডিপেন্ড করে যে তুমি আলটিমেটলি কোথায় যাবে, কত দূর এগোতে পারবে। প্রত্যেকটা প্রফেশন, সেটা শুধুমাত্র ভেটেরিনারি নয়, তুমি বিডিএস এ যাও বা এমবিবিএস এ যাও, সেক্ষেত্রে তোমার অ্যাটিটিউড কি রয়েছে, তুমি কি করতে চাও ইন ফিউচার, সেই বিষয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে তোমার ফিউচার, তুমি কতটুকু এক্সপ্যান্ড করবে ইন ফিউচার তার উপর। তাছাড়াও ভেটেরিনারি প্রফেশনের আন্ডারে একজন ভেটেরিনারিয়ান সে বিবিএসসি করার পর সে যদি চায় যে সে ব্যাংকিং বা ইন্স্যুরেন্স সেক্টরে সে জয়েন করতে, সে অবশ্যই সেক্ষেত্রে জয়েন করতে পারবে। সেক্ষেত্রে দুটো এক্সাম রয়েছে, IBPS এক্সাম এবং আরেকটা রয়েছে নাবার্ড এক্সাম, NABARD, নাবার্ড এক্সাম। এগুলো সম্পর্কে তোমরা নেটে সার্চ করতে পারো, তোমরা ডিটেলসে পেয়ে যাবে। এই দুটো এক্সাম ক্লিয়ার করলে একজন ভেটেরিনারিয়ান বিভিন্ন ব্যাংকিং সেক্টরের আন্ডারে এবং ইন্স্যুরেন্স সেক্টরের আন্ডারে তারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে বা জেনারেল অ্যান্ড এগ্রিকালচারাল স্পেশালিস্ট অফিসার হিসাবে তারা সে সকল তারা পদের মধ্যে তারা জয়েন করতে পারে। সো এত সময় ধরে আমরা ডিসকাস করলাম যে আমাদের হাতে গভর্নমেন্ট সেক্টরে কি কি জব অপরচুনিটিস রয়েছে। এখন চলে আসি আমরা প্রাইভেট সেক্টরে একজন ভেটেরিনারি ডক্টরের কাছে কি কি জব অপরচুনিটিস রয়েছে। দেখো, প্রাইভেট সেক্টরে জব অপরচুনিটিস হিউজ রয়েছে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তোমাকে এমবিএসসি করতে হবে না, তোমাকে পিএইচডি করতে হবে না। জাস্ট আফটার ডুইং বিবিএসসি তোমার কাছে অনেকগুলো প্রাইভেট অপশনস খুলে যায়। যেমন বিভিন্ন মিল্ক ইন্ডাস্ট্রি রয়েছে, মিল্ক ইন্ডাস্ট্রি যেমন মিলমা, নন্দিনী, তারপরে নেসলে, আমুল নেসলে, এগুলো সম্পর্কে তোমরা জানো। তারপর রয়েছে আভিন। এই সকল মিল্ক ইন্ডাস্ট্রির মধ্যে তাদের নিজেদের ফার্মের মধ্যে ভেটেরিনারি ডক্টর নিযুক্ত করা হয়, তার পাশাপাশি প্রজেক্ট ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল অফিসার নিযুক্ত করা হয়, তার পাশাপাশি টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, এই সকল বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেগুলো প্রাইভেট সেক্টরে ভেটেরিনারিয়ানদেরকে নেওয়া হয়। তার পাশাপাশি রয়েছে মিট ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে যারা পাবলিক হেলথ অফিসার রয়েছে, যারা এক্সটেনশন এডুকেশনের অফিসার রয়েছে, তাদের যারা এক্সটেনশনের উপর পিজি করে, যারা পাবলিক হেলথের উপর পিজি করে, তাদের কাছে এই হিউজ অপরচুনিটি খুলে যায়, ট্রাস্ট মি। ঠিক আছে, সেক্ষেত্রে মিট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে পোস্টমর্টম এক্সামিনেশন, তারপর অ্যান্টিমর্টম এক্সামিনেশনের জন্য সেক্ষেত্রে প্রচুর ভেটেরিনারি অফিসারদের নিয়োগ করা হয়। দেখা একদম সহজ ভাষায় যদি বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে বলি, যে সকল জায়গাতে মিট ইন্ডাস্ট্রিজ রয়েছে, অর্থাৎ যে ক্ষেত্রে এ লার্জ এক্সটেন্ট অফ এনিম্যালদের কালিং করা হয় বা ড্রেসিং করা হয়, সহজ ভাষায় বলতে গেলে যেখানে আমরা দেখি যে এনিম্যালদেরকে কেটে তাদের থেকে মাংসটা বের করা হয়, সেই সকল জায়গাতে যে বড় বড় ইন্ডাস্ট্রিজগুলো রয়েছে, সেই সকল জায়গাতে অ্যান্টিমর্টম ইন্সপেকশনের জন্য, পোস্টমর্টম ইন্সপেকশনের জন্য পাবলিক হেলথ কনসার্ন প্রচুর বেশি থাকে, যাতে কিছু জেনেটিক ডিজিজ যেগুলো রয়েছে, যেগুলো যাতে অ্যানিমালসের থেকে মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে,
জুনোটিক ডিসগুলো যদি অ্যানিমাল থেকে মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে তার জন্য সেক্ষেত্রে ভেটেরিনারিয়ানদেরকে সেক্ষেত্রে নিযুক্ত করা হয়, যাতে করে তারা সেগুলো ভালোভাবে ইন্সপেক্টর করতে পারে, যাদেরকে বলা হয় পাবলিক হেলথ ইন্সপেক্টর পদ। সেই সকল পদেও তোমরা যুক্ত হতে পারো অনেক বড় বড় মিট ইন্ডাস্ট্রির মধ্যে। তাছাড়া রয়েছে ফার্ম ম্যানেজমেন্ট, অনেক প্রাইভেট ফার্ম রয়েছে, বড় বড় বিজনেস ফার্ম রয়েছে যেগুলোতে ভেটেরিনারিয়ানদেরকে নিযুক্ত করা হয়। তার পাশাপাশি ভ্যাকসিনেশন ভ্যান, ভ্যাকসিনেশনের কাজেও ভেটেরিনারিয়ানদেরকে নেওয়া হয়। ইকুয়াইন প্র্যাকটিস আর একটা বড় লেভেল, যেক্ষেত্রে আমরা দেখি যে ইকুয়াইনদের জন্য আলাদা ফার্ম রয়েছে, সেক্ষেত্রে ভেটেরিনারিয়ানরা সেখানে কাজ করতে পারে। তাছাড়া সমগ্র ভারতবর্ষের লেভেলে অনেকগুলো এনজিওস রয়েছে, আমি স্ক্রিনের মধ্যে এনজিও গুলো শো করছি। এই সকল এনজিও গুলো তারা নিজেদের জন্য ভেটেরিনারিয়ানদেরকে নিয়ে থাকে, ভেটেরিনারি ডক্টর, প্রজেক্ট ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল অফিসারদেরকে তারা নিযুক্ত করে থাকে। তারপর চলে আসি প্রাইভেট প্র্যাকটিস। একজন ভেটেরিনারিয়ান যদি চায় যে না আমি কোনো কিছুতে যাব না, আমি শহরে থেকে প্রাইভেট প্র্যাকটিস করব, দেন ইউ আর এ গ্রেট। তাহলে এটা একটা বড় ডিসিশন, কারণ তুমি যদি প্রাইভেট প্র্যাকটিস করতে যাও সেক্ষেত্রেও তোমার কাছে অনেক বেশি স্কোপ রয়েছে। কারণ শহরের মধ্যে অনেকেই এখন কুকুর বিড়ালের কিছু হাই লেভেলের ব্রিড, যেগুলো দেখতে সুন্দর সুন্দর ব্রিড, তারা নিজেদের ঘরে রাখে। তার পাশাপাশি একটু কান্ট্রি সাইডে যদি যাই, একটু গ্রামের দিকে গেলেও আমরা দেখি যে মানুষ এখন গরু, ছাগল প্লাস মুরগির ফার্ম তৈরি করে নিজেদের মধ্যে ঘরের মধ্যে ছোটখাটো করে ফার্ম তৈরি করে, এবং সেগুলোর জন্য তাদের ভেটেরিনারি সাপোর্টের প্রয়োজন হয়। এবং আমরা জানি যে আমাদের রাজ্যগুলোতে, ওয়েস্ট বেঙ্গলে বা ত্রিপুরাতেও আমরা জানি যে এখনো পর্যন্ত যে হেলথ সার্ভিস বা ভেটেরিনারি হসপিটাল সার্ভিসটা এখনো পর্যন্ত আপ টু দ্য মার্ক যায়নি। তাই সেক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেট ডক্টরদের চাহিদাও অনেক বেড়ে গেছে আমাদের সোসাইটির মধ্যে। ভেটেরিনারি প্রফেশনের আন্ডারে আর কি কি স্কোপ হতে পারে সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না, ট্রাস্ট মি, আমি এক্সপ্লেন করে শেষ করতে পারবো না যে আর কি কি ধরনের স্কোপ হতে পারে। সো মোটামুটি ভাবে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এতটুকুই তোমাদের কাছে আজকে তুলে ধরলাম। ইন ফিউচার আরো অনেক ভিডিও বানাবো ভেটেরিনারির উপর, যে ক্ষেত্রে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো মোটামুটি আশা করি যে আজকে যতটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম ততটুকুই তোমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করতে পেরেছে যে হোয়াই ইউ শুড জয়েন ইন দ্য ভেটেরিনারি প্রফেশন। ঠিক আছে, তার পাশাপাশি ইন ফিউচার যখনই ভেটেরিনারি নোটিফিকেশনস আসবে, কবে থেকে স্টেট কাউন্সিলিং স্টার্ট হবে, কবে থেকে অল ইন্ডিয়া কাউন্সিলিং স্টার্ট হবে, সময় সময় আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো আমার চ্যানেলের মধ্যে। অবশ্যই লক্ষ্য রাখো আমার চ্যানেলের মধ্যে। তার পাশাপাশি অন্যান্য কোর্স BAMS, BHMS, BPT, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি বা প্লাস পাশাপাশি এগ্রিকালচারাল কোর্সগুলোর ওপরও আমি চেষ্টা করছি ভিডিও তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তাই তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানাও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।